আমাকে বিয়ে করবেন? অচেনা অজানা একটা মেয়ের মুখে এমন কথা শুনে 440 ভোল্টের শকট খায় দিহান। হা হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শ্যামলাবর্ণ গায়ের রং, মেয়েটার গোলাপি সেলোয়ার কামিজ পরা, সাদা একটা ওড়নার সিথির অর্ধেক পর্যন্ত মাথায় টেনে রাখছে। একগুচ্ছ চুল বামগালের পাশে ছড়িয়ে পড়ছে। যতবার মেয়েটা কানে গুজে দিচ্ছে ততবার ঝোড়ো করে আবার মুখে এসে পড়ছে। মেয়েটার চোখ দুটো টানা টানা, চোখের পাপড়িগুলা খুব ঘন, নেশা ধরে যাওয়ার মতো চাহনি। কাজল পরেনি, তবুও চোখ দুটো সম্ভব সুন্দর লাগছে। শ্যামলা মেয়েদের চোখ সুন্দর হয় সেটা দিহান জানত, কিন্তু এতটা সুন্দর হয় এটা তার জানা ছিল না। সরু নাক, পাতলা ঠোঁট, লিপস্টিক ছাড়াই গোলাপি রঙের। করবেন আমায় বিয়ে? মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল দিহান। তখনই মেয়েটার কথায় ধ্যান ভাঙে দিহানের। হতভম্ব হয়ে আবারও তাকিয়ে তাকে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখের দিকে। সে বুঝতে পারছে না মেয়েটাকে কি বলবে। মাত্রই দেখা হলো মেয়েটার সাথে। এই তো একটু আগে তার গাড়ি খাদে পড়ে গেছিল। মেয়েটা কত কষ্ট করে তাকে টেনে টুনে উদ্ধার করেছে। একটু আগে যা ঘটেছে। দিহান গাড়ি নিয়ে বাসার দিকে যাচ্ছে। তার বন্ধুদের সাথে একটা পার্টিতে গেছিল। ওরা জোর করে তাকে দু এক ড্রিঙ্ক গিলিয়ে দিচ্ছে। এখন তার কাছে সবকিছু ডাবল লাগছে। রাস্তার পাশের গাছগুলা মনে হচ্ছে সব রাস্তার মাঝখানে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিকট শব্দ করে তার গাড়িটা গাছের সাথে ধাক্কা খায়। তার সব নেশা উড়ে যায়, কিন্তু ততক্ষণে তার গাড়ি খাদে পড়ে যায়। দিহানের মাথা সিটের সাথে বাড়ি খেয়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। কপালের পাশে অনেকটা কেটে গেছে। সেদিকে তার খেয়াল নেই। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। গাড়ির সাথে সেও উল্টে আছে। গাড়ির দরজা খোলার কোনো উপায় নেই। গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। দিহানের মনে বাঁচার আশা নিভে গেল। মনে মনে কালেমা পড়তে লাগল। জীবনের সব পাপ কাজগুলা মনে পড়তে লাগল। মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই একটা মেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে। অনেক কষ্ট করে মেয়েটা তাকে টেনে গাড়ি থেকে বের করল। দিহানকে গাড়ি থেকে বের করে দাঁড় করালো। মেয়েটার কাঁধে ভর দিয়ে দাঁড়ালো দিহান। তাকে ধরে ধরে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো মেয়েটা। দিহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনার কাছে আজীবন ঋণী থাকব। আজ আপনি না থাকলে আমি মরেই যেতাম। ধন্যবাদ লাগবে না, একটা সাহায্য করলেই চলবে। দিহান একটু অবাক হয়ে থাকালো। তার অবাক হওয়ার কারণ হল, মাত্রই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসা মানুষের কাছে কেউ সাহায্য চায় বলে তার জানা নেই। নিজেকে স্বাভাবিক করে দিহান বলল, আপনার কি সাহায্য লাগবে বলতে পারেন। আপনার জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগবে। আমার একটা সাহায্য লাগবে। আপনি প্রমিজ করুন আপনি আমায় সাহায্য করবেন, এবং আপনি আমায় এ নিয়ে কোনো প্রশ্ন করবে না। অবশ্যই প্রমিজ। বলুন কি করতে পারি। কিছু করতে হবে না, একটা জিনিস চাইব, তবে সেটা পরে চেয়ে নিব। আগে আসুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না, আমি ঠিক আছি। আমি দেখতে পারছি তা, আসুন। দিহানকে নিয়ে মেয়েটা একটা ডাক্তারের কাছে যায়। মাথায় ব্যান্ডেজ করে, কিছু ওষুধপত্র নিয়ে রিকশা করে একটা কাজী অফিসের সামনে এসে নামে। দিহান চারিদিকে তাকিয়ে জায়গাটা দেখছিল, তখনই মেয়েটি বলে উঠল, আমাকে বিয়ে করবেন? এখন কি হলো, কিছু বলছেন না যে?
মেয়েটির কথায় আবারও ভাবাচ্ছেদ হয় দিহানের। দুকয়েক শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়, তবুও গলা ভিজে না। তার গলা শুকিয়ে চৌকির হয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব ডিপ্রেশনে ভুগছেন, তাই কি বলছেন নিজেই বুঝতে পারছেন না। আমি সম্পূর্ণ ঠিক আছি। আর হ্যাঁ, আপনি আমাকে প্রমিস করেছেন আমি যা চাইব আপনি তা দিবেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনেন? চেনার কি কথা নাকি? যতদূর জানি আজ প্রথম আপনাকে দেখেছি। তাহলে বিয়ের মতো সিরিয়াস একটা বিষয়ে এত বড় ডিসিশন নিচ্ছেন কি করে? আপনি কিন্তু এটাও প্রমিস করেছেন আপনি আমায় কোনো রকম প্রশ্ন করবেন না। দিহান বুঝতে পারছে না কি করবে। এভাবে মেয়েটা তাকে ফাঁসিয়ে দিবে বুঝতেই পারেনি সে। রাগে নাক লাল হয়ে গেছে তার। রাগটা তার নিজের প্রতি হচ্ছে। এরকম একটা গাইয়া টাইপ মেয়ের জালে সে ফেসে গেল। কি হলো, চলেন কাজী অফিসে। দিহান রাগী লুকে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল, দেখুন আমি একটা মেয়ে, এখন যদি আমি লোক জড়ো করে বলি আপনি আমায় বিয়ে করবেন বলে এখানে এনে আমায় বিয়ে না করে ফেলে যাচ্ছেন, তাহলে কিন্তু পাবলিক আপনাকে জোর করে বিয়ে করিয়ে দিবে। এমন একটা বিনোদন কিন্তু পাবলিক হাত ছাড়া করবে না। ভিডিও করে সাথে সাথে সেটা ভাইরাল করে দিবে। এতে মানসম্মানেরও লস, নিজের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক খারাপ। এর থেকে কি ভালো নয় আপনি ভদ্রভাবে আমায় বিয়ে করতে আসেন। অবশেষে দিহান বিয়ে করে নিল। দিহানের ইচ্ছে করছে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে দিতে। কি দরকার ছিল এভাবে মেয়েটিকে প্রমিস করার? তন্দ্রা যখন জানতে পারবে এসব তখন কি হবে আল্লাহই জানে। তন্দ্রা দিহানের গার্লফ্রেন্ড। গত 2 বছর ধরে তাদের রিলেশন চলছে। তন্দ্রার বাবা মার্ডারের আসামি ছিলেন। দিহানের বাবা একজন পুলিশ অফিসার, তাই কিছুতেই ওই পরিবারের সাথে এই পরিবারের সম্পর্ক মেনে নিতে রাজি নয় তার বাবা। অনেক কষ্ট, অনেক ঝড় বাধা পেরিয়ে মাত্র 2 দিন আগে তাদের সম্পর্ক সবাই মেনে নিয়ে তাদের বিয়ের আলাপে বসেছে। আর আজ কিনা সে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলল। কটকট শব্দ করে সিঁড়ি দিয়ে নেমে আসছে মেয়েটা। দিহানের কানে শব্দগুলা বিকটভাবে লাগছে। কপাল কুঁচকে তাকালো সে। ইচ্ছে করছে এই বিরক্তিকর মেয়েটাকে গলা টিপে খুন করতে। দিহানের মস্তিষ্ক শূন্য লাগছে। বাসায় উঠবে কিভাবে গিয়ে? বাসার সবাই যখন দেখবে সে বিয়ে করে বউ নিয়ে বাসায় উঠছে তখন যে কি হবে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। মেয়েটা সামনে এসে দাঁড়াল। দিহান বিরক্ত হয়ে কপাল কুঁচকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে দিহান একটা সিএনজি নিয়ে আসল। এসে মেয়েটাকে ঝাড়ি স্বরে বলল, ওঠেন এসে গাড়িতে। মেয়েটা হাসি মুখে বলল, একটা কাবিননামার দরকার ছিল, পেয়ে গেছি। আর কিছুর দরকার নেই। আপনি এবার আসতে পারেন। মেয়েটির কথায় দিহান আবারও শকট হল। মাত্র একটা কাবিননামার জন্য তাকে এভাবে বিয়ে করল? একটা কাবিননামা কি এমন প্রয়োজনীয় জিনিস? কোনোভাবে মেয়েটা তাকে ফাঁসাতে চাচ্ছে না তো? এমন তো নয় মেয়েটা তাদের বিরোধী দলের কেউ, অথবা তাদের কোনো শত্রু মেয়েটাকে পাঠিয়েছে? দিহানের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ে পড়ানোর সময় কি যেন মেয়েটার নাম বলছিল কাজী? অরিন। হ্যাঁ, অরিন। অরিন নামটা আগে শুনছে বলে ও তো মনে হচ্ছে না। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে, মাত্র মিনিট 2 হবে। সন্ধে নেমেছে পুরো শহর জুড়ে। দক্ষিণা বাতাস বইছে চারিদিকে। মসজিদে মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বিশাল বড় 5তলা বিল্ডিংয়ের 3তলার বারান্দায় দাঁড়িয়ে চাতক পাখির মতো ছেলের পথ চেয়ে আছেন সুমনা চৌধুরী। এই বড় বাড়িটার নাম শান্তিনীর।
এটা উনার শ্বশুরের দেওয়া নাম। শান্তিনীর নাম দেওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা হলো এই বাড়িতে কখনো ঝগড়াঝাটি হয় না। উনাদের যৌথ পরিবার। উনার দেবর বাসুর সবাই সবার বউ বাচ্চা নিয়ে একসাথে থাকে। এতে নাকি সুখ আছে। সুমনা নিজেও এতে সুখ পান। নিজের স্বামীর পরিবার নিয়ে গর্ববোধ করেন। কিন্তু উনার মনে হয় এই বাড়ির নাম শান্তিনীর না হয়ে আইনজীবী ভিল্লা হওয়া উচিত ছিল। এটা মনে হওয়ারও একটা কারণ আছে। সেটা হলো এই বাড়ির সবাই আইনের লোক। উনার শাশুড় ছিলেন একজন সেনাবাহিনী। উনার স্বামী হচ্ছেন পুলিশ অফিসার। উনি নিজেও পুলিশে চাকরি করতেন। বাচ্চা কাচ্চার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়েছে অনেক আগে। উনার দেবর ভাসুর দুজনই পুলিশে চাকরি করেন। উনার বাসুরের ছেলে সিআইডি পুলিশ। উনার বড় যা একজন উকিল। এক কথায় এই বাড়িতে শুধু আইনজীবী দিয়ে ভরপুর। উনার 2 মেয়ে আর 1 ছেলে। বড় মেয়ে দিশা অনার্স প্রথম বর্ষে পড়ে। ছোট মেয়ে দিয়া ক্লাস 10-এ পড়ে। আর উনার একমাত্র ছেলে দিহান, সে এইবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। এতক্ষণ ধরে এই দিহানেরই পথ চেয়ে আছেন তিনি। কাল সন্ধ্যায় দিহান গিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে। আজ আরেক সন্ধ্যা হয়ে গেল, এখনো দিহান বাড়ি ফিরেনি। ফোনটাও বন্ধ, কল যাচ্ছে না। সুমনার মনে বারবার কু ডাকছে। উনার ছেলে ঠিক নেই বলে বারবার মনে হচ্ছে। হঠাৎ পিছন থেকে কেউ উনার কাঁধে হাত দিল। চোখের কোণে জমে থাকা জলটা মুছে পিছন ঘুরে তাকালেন তিনি। উনার স্বামী হানিফ চৌধুরী দাঁড়িয়ে আছেন। নামাজ পড়বে না? পড়ব তো। একটু থেমে বলছিলাম কি, ছেলেটা কই গেল, একটু খুঁজে দেখো না। সারাদিন পেরিয়ে গেল, এখনো আসলো না। চারিদিকে শত্রুর ভিড়, আমার ছেলেটা নিরাপদে আছে কিনা আল্লাহই জানে। তোমরা মায়েদের এই কারণে আমার বিরক্ত লাগে। সবকিছু এত নেগেটিভ মাইন্ডে ভাবো কেন? পজিটিভলি ভাবো। হতে পারে তার ফোনে চার্জ নেই, বন্ধুরা ছাড়ছে না বলে আসতে পারছে না। তোমার ছেলে কি ছোট রয়েছে? ও এখন যথেষ্ট বড়, চিন্তা করনা, চলে আসবে। সুমনা চৌধুরী কিছুই বললেন না, শুধু বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সন্তানের অনুপস্থিতি ভিতরটা কিভাবে খোঁড়ে খোঁড়ে খায় সেটা মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। স্বয়ং বাবাও না। চোখ থেকে চশমাটা খুলে হাতে নিয়ে রুমে চলে আসলেন তিনি। কি গো 12 বেটার বউ, শুধু শুয়ে ঘুমিয়ে দিন পার করলে চলব? কাজ কাম কিছু করন লাগবো নাকি? রান্নাবান্না কে করব? তর 12 জামাই আইসা কইরা দিব? সৎ মায়ের মুখে এমন তীক্ষ্ণ কথা শুনেও কিছু বলল না অরিন। বইয়ে মুখ গুজে বসে থাকল। রোজ রোজ এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে। তার মা যখন তাকে 4 বছরের রেখে মারা যান, তারপর তার বাবা এই মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন। সেই থেকে এই পর্যন্ত উনি একদিনও অরিনের সাথে ভালো ব্যবহার করেননি। ওর বাবা থাকতে কিছুটা কম বকাঝকা করতেন। উনি মারা গেছেন থেকে উনার বকাঝকা অত্যাচার বেড়ে গেছে। ওর বাবা মারা গেছেন তখন সে ক্লাস 10-এ পড়ে। উনি মারা গেছেন থেকে তাকে লেখাপড়ার খরচ দেয় না তার সৎ মা। এই 3 বছর ধরে অরিন নিজের টাকা দিয়ে চলে। টিউশনি করিয়ে কিছু টাকা পায়, সেগুলা দিয়ে ওর লেখাপড়া চালায়। মাঝে মাঝে কম দাম দিয়ে কিছু জামা কাপড় কিনে। প্রতিদিন কলেজে যেতে হয়, জামা তো লাগবেই। ওর সৎ 2টা বোন, একটা ভাই। তার আর তার সৎ ভাই বোনদের মাঝে আকাশ পাতাল তফাতে। ওদের পোশাকে আভিজাত্য আছে, চেহারায় সুখী ভাব আছে। আর সে ভাবতেই তাচ্ছিল্য হাসলে অরিন।
অরিনের পড়তে ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে তার। এখন একমাত্র লুপার সাথে কথা বললে মনটা ভালো হবে। অরিন ফোন হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়াল। লুপাকে ফোন দিতে হবে। লুপা তার বেস্ট ফ্রেন্ড। খুব অভিমানী মেয়েটা। অল্পতেই অভিমান করে বসে, আবার অল্প কিছুতেই তার অভিমান ভেঙে যায়। 3-4 বার কল দেওয়ার পরে রিসিভ করল লুপা। লুপা কল রিসিভ করেই ঝাঝালো গলায় বলল, ওই কুত্তি তুই আমারে কল দিল কেন? সরি ইয়ার, ভুল হয়ে গেছে। অরিনকে ব্যঙ্গ করে লুপা বলল, সরি ইয়ার, ভুল হয়ে গেছে। ফোন রাখো, তুই আর কোনোদিন আমাকে ফোন দিবি না। বললাম তো সরি। দেখ তুই শুধু শুধু রাগ করছিস। এটা রাগের কোনো কারণ হলো বল? অবশ্যই রাগের কারণ আছে। আমি প্রতিদিন কলেজ যাওয়ার সময় তোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, আর তুই কলেজ শেষেই ফুরুত করে উড়াল দিস। বুঝলাম প্রতিদিন তোর টিউশনি থাকে তাই আমাকে ফেলে চলে যাস। আজ তো তোর টিউশনি ছিল না, তাহলে আজ কেন আমায় ফেলে আসলি? আজ বাসায় অনেক কাজ ছিল ইয়ার। তুই থাক, তোর কাজ নিয়ে আমি রাখলাম বলেই ফোন কেটে দিল লুপা। কিছুক্ষণ পরে আবার অরিনকে কল দিবে, দিয়ে সরি বলবে। এটাই এই মেয়েটার স্বভাব। অরিন রুমে আসতেই দেখল তার সৎ বোন তানভি টেবিলের উপর পা তুলে পায়ে নেইল পলিশ দিচ্ছে। তানভীর পা বারবার বইয়ের সাথে লাগছে। অরিন বড় বড় পা ফেলে দ্রুত হেঁটে এসে তার বইটা হাতে নিয়ে কিঞ্চিত ধমকের স্বরে বলল, তানভি তুই কি দিন দিন ছোট হচ্ছিস? বইয়ে যে তর পা লাগছে সেদিকে খেয়াল নেই তর? আর সারা বাড়ির জায়গা থাকতে আমার টেবিলের উপর এসে কেন তোকে নেইল পলিশ লাগাতে হবে? অরিনের মা চেঁচিয়ে তেড়ে আসলেন, কার টেবিল? কার টেবিল বলছিস? এটা তর টেবিল। আমার বাবা আমাকে সব মালামাল দিয়ে বিয়ে দিয়েছে। এটা আমার বিয়েতে এসেছে। তর মায়ের মতো ফকিন্নি বেশে আসিনি আমি। মা তুলে একটা কথা বলবা না। আমার মা এখানে কি করছে যে আমার মাকে টানছ? একদম মুখে মুখে তর্ক করবি না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। করব তর্ক? কি করবা? কি করবা তুমি? বলতে না বলতেই অরিনকে টাস করে থাপ্পড় দিতে শুরু করলেন জহুরা, অরিনের সৎ মা। একটু আগে যে অরিন রান্না করতে যায়নি সেই রাগটা এই সুযোগে ঝেড়ে দিচ্ছেন তিনি। অরিনের চুলে মুঠি ধরে বললেন, বলছিলাম না তর্ক করবি না। খেয়ে দিয়ে যে বেঁচে আছি সেই শুকরিয়া আদায় কর। অরিকে ধাক্কা দিয়ে ফেলে মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় অরিন। কপালটা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। কপাল থেকে হাত এনে সামনে তুলে ধরতেই দেখে পুরো হাত রক্তে লাল হয়ে আছে। রক্ত দেখে কিঞ্চিত কেঁপে ওঠে অরিন। ওড়না দিয়ে তাড়াতাড়ি রক্ত মুছে নেয়। মুছার সাথে সাথে আবার কপাল লাল হয়ে যাচ্ছে রক্তে। কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। দৌড়ে গিয়ে তার পুরাতন একটা ওড়না খুঁজে বের করে ছিঁড়ে মাথা বাঁধে। গায়ের ওড়নাটা ধুয়ে নেয়, নয়তো রক্তের দাগ বসে যাবে। অরিনের খুব খারাপ লাগছে মাথা ফেটে যাওয়ায়। দুদিন পরে সে লুপার বার্থডেতে তাদের বাসায় যাবে। এই প্রথম অরিন রাজি হয়েছিল যাওয়ার জন্য, আর এরই মাঝে মাথা ফাটিয়ে সে বসে আছে। লুপাকে নাও বলতে পারবে না, নয়তো তার সব চুল ছিঁড়ে হাতে নিয়ে নেবে। 2 দিনে তো কাটা জায়গা ভালোও হবে না। ডাক্তারের কাছে গেলে অবশ্য তাড়াতাড়ি ভালো হয়ে যেত, কিন্তু হাতে মাত্র 500 টাকা আছে। এই 500 টাকা এখন খরচ করে ফেললে লুপাকে কি দিয়ে গিফট দিবে সে? মাথা খুব ব্যথা করছে, কাটা জায়গায় খুব জ্বালাপোড়া করছে। খাটে বসে কাঁদতে লাগল অরিন।
কেন সেই ছোট থেকে তাকে এত অত্যাচার করেন উনি? উনার কি একটুও মায়া হয় না তার জন্য? আল্লাহরও কি মায়া হয় না? ছোটবেলায় মাকে হারালো, বড় হয়ে বাবাকে। বাবা যদি থাকতো অন্তত একবার কান্নারত মুখটার দিকে তো তাকাত। কিন্তু ওরা মা মেয়ে মিলে তো মারতে মারতে মেরে ফেললেও একবার মুখের দিকে তাকায় না। দিহান বাসায় ফিরল রাত ৮টায়। ফিরতেই পুরো বাসায় হইচই শুরু হয়ে গেছে। তার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই অস্থির হয়ে গেছে। সবাই তাকে ঘিরে ধরেছে। কি হয়েছিল? কিভাবে ফাটছে? কই ছিল কাল? ফিরতে দেরি হলো কেন? একের পর এক প্রশ্ন করতে করতে তার অবস্থা কাহিল করে দিচ্ছে। তার মা তো একেবারে কান্না জুড়ে দেন। দিহানের বিরক্ত লাগছে সবকিছু। বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠে স্টপ। সাথে সাথে সবাই স্তব্ধ হয়ে যায়। দিহান চেঁচিয়ে বলে, আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা সবকিছুতে এত হাইপার হও কেন? কমন সেন্স বলতে কিছু নেই নাকি? আমি যখন এসেছি আমি তো এমনিতেই বলবো কই ছিলাম না ছিলাম। এভাবে প্রশ্ন করতে করতে আমাকে পাগল করে দিচ্ছ। আমিও তো মানুষ, তাই না? যখন যার যা কিছু মন চায় তখন সে সেটা করে উদাও হয়ে যায়। বর জীবন আর ভাল লাগে না। দিহান রাগে উপরে চলে যায়। সবাই হতভম্ব হয়ে গেল দিহানের বিহেভে। সে কখনোই এভাবে রাগে না। আজ এমন কি হলো যে এভাবে রাগল? ভেবে পায় না তারা। নিজের রুমে গিয়ে টাস করে দরজা লাগিয়ে খাটে বসে দিহান। কাল ওই মেয়েটা বলা নেই কওয়া নেই হঠাৎ করেই উদাও হয়ে গেল। দিহান এখনও ক্লিয়ারলি বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তাকে বোকা বানিয়ে একটা মেয়ে বিয়ে করে চলে গেল, তাও এমন ক্ষেত মার্কা একটা মেয়ে। কাবিননামার প্রয়োজনে বিয়ে করছে শুনে দিহান ৪৪০ ভোল্টের শকট খেয়ে মস্তিষ্ক শূন্য হয়ে গেছিল। হুশ আসতেই দেখল মেয়েটা নাই। মেয়েটাকে খুঁজতে খুঁজতে কাল সারারাত চলে গেছে। দিনে তার এক বন্ধুর বাসায় ঘুমিয়েছিল। সারারাত না ঘুমানোর কারণে ঘুম ভাঙতে অনেক সময় লেগেছে। দিহান এখন এমন একটা অবস্থার মাঝে আছে, কাউকে বলতেও পারছে না আবার নিজেও কিছু করতে পারছে না। তার বন্ধু শাওনকে বলছিল, শাওন এসব শুনে তাকে পাগল বলেছে। পাগল তো যে কেউই বলবে। তন্দ্রার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। দিহান রুহানের রুমে গেল। রুহান তার ছোট চাচ্চুর ছেলে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। দিহান রুহানের রুমে গিয়ে দেখল রুহান বসে বসে ফোন টিপছে। দিহান ধমকের স্বরে বলল, ওই মোবাইল দে তো। দিহানের গলা শুনে কিঞ্চিত কেঁপে ওঠে রুহান। ভীতু চোখে একবার দিহানের দিকে একবার ফোনের দিকে তাকাল। দিহান ছু মেরে ফোনটা নিয়ে বেরিয়ে আসল। রুহান একটা মেয়ের সাথে চ্যাট করছিল। দিহান আপাতত এসবে পাত্তা দিল না। তন্দ্রার নাম্বারে ডায়াল করল। ২ বার রিং হওয়ার পরে ৩ বারের বেলায় ফোন রিসিভ করল তন্দ্রা। হ্যালো, কে বলছেন? তন্দ্রা, আমি দিহান। দিহান, তুমি কই ছিলা তুমি? জানো কত কল দিয়েছি তোমায়? তোমার ফোন বন্ধ দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমি তো ভেবেই নিয়েছি সকালে তোমার বাসায় যাব। সরি, আমার ফোন ভেঙে গেছে। আর তোমাকে আসতে হবে না, ২ দিন পরে লুপার বার্থডে, তখন আইসো। ওকে। অনেকক্ষণ হলো তন্দ্রার সাথে দিহান কথা বলছে। এরই মাঝে রুহান বেশ কয়েকবার দরজার পাশ দিয়ে হেঁটে গেছে আর চোখে বারবার দিহানের রুমের দিকে তাকিয়েছে। দিহান বুঝতে পারছে রুহানের এই ছটফট করার কারণ এই মোবাইল ফোন। দিহান ফোনটা রেখে নাম্বার কেটে তার বোন দিয়াকে ডাক দেয়। দিয়া এসে ভাইয়ের পাশে এসে দাঁড়াল। দিহান দিয়াকে বলল, লেখাপড়া কেমন চলছে তোর? ভালোই চলছে। আম্মুকে বলে দিস লুপার বার্থডেতে তন্দ্রা আসবে। আচ্ছা।
এই ফোনটা রুহানের কাছে দিয়ে যাবি। আচ্ছা। দিয়া চলে যাওয়ার পরে দিহান চিত হয়ে খাটের মাঝামাঝি শুয়ে পড়ল। তার মনের অস্থিরতা এখনো কমেনি। ভেবেছিল তন্দ্রার সাথে কথা বললে মনটা শান্ত হবে, কিন্তু না, তার মন এখনো অস্থির। বারবার ওই মেয়েটার কথা মনে পড়ছে। আকস্মিকভাবে তার বিয়ে হয়ে গেল, আবার বিয়ের পরে বউ কাবিননামা নিয়ে উদাও। এটা অস্থিরতার জন্য যথেষ্ট কারণ। কিছুক্ষণ পরে হুড়মুড়িয়ে রুমে ঢুকল দিশা, লুপা, ইসি, তিনজন এসে তাকে ঘিরে বসে। ইসি তার বড় চাচ্চুর মেয়ে আর লুপা তার ছোট চাচ্চুর মেয়ে। দিশা বলে, ভাইয়া, তুই তন্দ্রা আপুকে আসতে বলছিস? জানিস বাবা কি করবে? তোদের বিয়েটা যে মেনে নিচ্ছে এটাই অনেক, বুঝলি? এখন বিয়ের আগে বাড়িতে ঝামেলা করতে চাস? বিয়ের আগে হবে কেন, আমি তো বিয়ে করে ফেলছি। ইসি কপালে চোখ তুলে বলল, কি তুই বিয়ে করে ফেলছিস? দেখেছিস তোরা? আমি আগেই বলেছিলাম এই তন্দ্রা মেয়েটাকে আমার বেশি সুবিধের মনে হয় না। ওই চুপ কর, তুই সবসময় শুধু তন্দ্রাকে নিয়ে বাজে কমেন্ট করবি না। আমি তোরে বলছি আমি তন্দ্রাকে বিয়ে করছি? তোরা ফাজলামো করছিস আর আমার টেনশন হচ্ছে আব্বু জানলে কি যে হবে। দিশা, তোর এত টেনশন কিসের শুনি? আর শুন, কিছুদিন পরে তন্দ্রা এ বাড়ির বউ হবে, তাই তন্দ্রার পুরো হক আছে এই বাড়িতে আসার। ওদের কথার মাঝে লুপা বলল, আমি অত শত বুঝি না বাবা। আমি আমার বেস্টকে কত কষ্ট করে আমার বার্থডেতে আসার জন্য রাজি করিয়েছি। এখন যদি তোমাদের তন্দ্রা চন্দ্রার কারণে আমার বার্থডে পার্টি দিতে মেজো আব্বু না বলে দেয়, তাহলে কিন্তু আমি সবগুলার চুলে আগুন ধরিয়ে দিব। তুই খোটা দিল? তরো বার্থডে বলে আমায় খোটা দিল? ঠিক আছে, আমি কালই একটা পার্টি দিচ্ছি। তুই কি উপলক্ষে পার্টি দিবি? ইসি, আমার বিয়ের খুশিতে। কিঞ্চিত রেগে বলল দিহান। আচ্ছা, ওই তন্দ্রা বুচিকে বিয়ে করার জন্য এত খুশি? ডোন্ট কল তন্দ্রা বুচি, শি ইজ প্রিটি। ওরে ইসি, লুপা, আমাকে কেউ একটু নীল রঙের মদ দে, বইন খেয়ে মাতাল হই। দিশা, বোনের কথায় দিহান কিঞ্চিত রাগী স্বরে বলল, দেখ তোরা কিন্তু আমাকে নিয়ে মজা করছিস। আমি এমনিতেই টেনশনে আছি। তরো আবার কিসের টেনশন? দিশা, বউয়ের টেনশন। টুপ করে যে আকাশ থেকে পড়ে আমাকে বিয়ে করে ফুরুত করে উড়ে গেল, তার টেনশন। দিহানের এমন কথায় হো হো করে হেসে উঠে ইসি, দিশা ও লুপা। কথাটা সত্যি হলেও কেউ কথাটা সিরিয়াসলি নেয়নি। একটা ক্লাস করেই কলেজ থেকে বেরিয়ে আসলো লুপা। আজ অরিন আসেনি, অনেকবার কল দেওয়ার পরেও কল ধরেনি। লুপার কাছে সবকিছু ঠিক লাগছে না। মনটা ছটফট করছে অরিনের খবর জানতে। কাল তার বাসায় অরিনের যাওয়ার কথা, অরিন যদি কাল না যায়? ভাবতেই মনটা খারাপ হয়ে গেল লুপার। খিদে লাগছে কিন্তু কিছু খেতেই মন চাচ্ছে না। একটা রিকশা নিয়ে অরিনদের বাসার সামনে চলে আসল লুপা। এটা অবশ্য অরিনদের বাসা না, ওরা ভাড়া বাসায় থাকে। রিকশা থেকে নেমে লুপা বাসার দিকে একবার তাকালো। 2 তলার একটা বিল্ডিং। ভূতের বাড়ির মতো লাগে লুপার কাছে। বাড়ির মালিক কি এতই কিপটা? রং টং করলে কি হয়? রিকশা বাড়া দিয়ে গেটের ভিতর গেল সে। কলিং বেল দিতেই দরজা খুলে দিল তানভি। মনে হয় দরজার কাছেই ছিল। লুপা বলল, তানভি, অরিনকে একটু ডেকে দিবে প্লিজ? ভেতরে আসো না আপু। হুম। লুপা ভেতরে ঢুকল। তানভি বলল, অরিন তার রুমে আছে। লুপা অরিনের রুমে গেল। অরিন বসে বসে বই পড়ছিল। লুপাকে দেখে অবাক হয়ে বলল, লুপা, তুই কলেজ যাসনি? অরিনের মাথায় কাপড়ের পট্টি বাঁধা দেখে লুপা অরিনের জবাব না দিয়ে হন্তদন্ত হয়ে বলল,
তোর মাথায় কি হইছে? এভাবে বেঁধে রাখছিস কেন? তুই ঠিক আছিস তো? মাথা ঘুরে পড়ে গেছিলাম, কপালের দিকে একটু চিলে গেছে। আর কিছু না। মাথা ঘুরে পড়িস কেমনে তুই? আচ্ছা বাদ দে, কলেজ যাসনি? খাটের উপর বসতে বসতে লুপা বলল, গিয়েছিলাম, তুই নাই তাই ভালো লাগছিল না, চলে আইসি। এবার যা, আমার জন্য 1 কাপ গরম চা বানিয়ে নিয়ে আয়। সাথে বিস্কুটও আনবি। ওকে তুই বস, আমি 5 মিনিটের মধ্যে নিয়ে আসছি। অরিন কিচেনে গেল চা বানাতে। সে কিচেনে ঢোকার সাথে সাথেই জহুরা বেগমও, অরিনের সৎ মা, ঢুকলেন কিচেনে। উনি অরিনকে বললেন, একটু চিনি রইছে, আজকে বাজার করতে পারবো না। এই চিনি দিয়ে আজ চলতে হবে। 1 গ্লাস পানি খাইয়ে বিদায় কর। যতটুকু চিনি এখন লাগাবো পরে আমি বাজার থেকে এনে দিব। বলতে বলতে চায়ের পাত্রে পানি নিয়ে চুলায় বসায় অরিন। জহুরা বেগম এসে চুলা বন্ধ করে পাত্র থেকে পানি ফেলে পাত্রটা আবার জায়গা মতো রেখে বললেন, গ্যাস কিনতেও টাকা লাগে, চিনি কিনতেও টাকা লাগে। 2 দিন পর পর সতীনদের এনে খাওয়া বা নিজে রোজগার করে খাওয়াও আমার টাকায় না। 1 টাকা দিয়ে তো আর সংসারে হেল্প করছো না, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছ বলে কিচেন থেকে বেরিয়ে গেলেন তিনি। যেতে যেতে বলে গেলেন, রান্না করতে বললে মাথা ব্যথা, কিচেনে আসা যায় না। এখন মাথা ব্যথা নাই? অন্যের ঘাড়ে চড়ে ঘোড়া দৌড়ালে মজা লাগে। অরিন কান্না করে দিল। লুপা যতদিন তার বাসায় আসে একদিনও কিছু খেতে দিতে পারে না। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। লুপাকে গিয়ে কি বলবে? খালি হাতে গিয়ে কিভাবে সামনে দাঁড়াবে? অরিনের লজ্জা করছে লুপার সামনে যেতে। অনেকক্ষণ পরে চোখের পানিটা মুছে অরিন ধীর পায়ে রুমে আসল। আসতেই লুপা বলল, কই রে চাকই? অরিন শুকনো হাসল। আলমারি খুলে 500 টাকার নোট বের করে এসে বলল, আমার সাথে আয়। কই যাব? আগে আয় তো। বল না কই যাব? ঘরে গ্যাস নাই, ইয়ার চল। লুপাকে নিয়ে অরিন একটা রেস্টুরেন্টে ঢুকল। তাদের 2 বছরের বন্ধুত্বে এই প্রথম অরিন লুপাকে কিছু খাওয়াবে। লুপা সবসময় দামি দামি জিনিসগুলাই তাকে খাইয়েছে, যেগুলার অনেক নাম সে জানেও না। 500 টাকা দিয়ে সে আর কি খাওয়াবে? অরিন লুপাকে বলল, কি খাবি বল? বলতে দেরি হলেও লুপার অর্ডার করতে দেরি হয়নি। মেয়েটার প্রচণ্ড খিদে লেগেছে বুঝাই যাচ্ছে। লুপার খাওয়ার মাঝখানে কল আসল তার বাসা থেকে অরিনকে আসছি বলে সে অর্ধেক খাবার রেখে সে চলে গেল। এটা অবশ্য লুপার জন্য কিছুই না, কিন্তু অরিনের জন্য অনেক কিছু। বিলের কাগজ হাতে নিয়ে অরিন চোখ কপালে তুলে বলে, 2000 টাকা। অরিন শুকনো একটা ঢোক গিলে ওয়েটারকে বলল, বিল এত বেশি আসল কেন? বেশি কই মেম, সঠিক বিল ও তো এসেছে। অরিন চিন্তায় পড়ে গেল, কি করবে সে। ওয়েটার তাকে চিনে, কারণ লুপা তাকে নিয়ে রোজ এই রেস্টুরেন্টেই আসে। অরিন ওয়েটারকে বলল, আসলে আমি তো 500 টাকা নিয়ে বের হয়েছি, আর টাকা নেই আমার কাছে। আজ 500 রাখুন, আস্তে আস্তে আমি পরিশোধ করে দিব। না মেম, আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই। আপনি টাকা পরিশোধ করে তারপরেই এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আমি সত্যি দিয়ে দিব পরে। আমাকে তো আপনারা চিনেন। আমাদের এখানে চেনাচিনির কোনো নিয়ম নাই মেম। আপনি টাকা দিয়ে তারপরেই এখান থেকে যাবেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতে পারি? সিওর। অরিন ওয়াশরুমে চলে গেল। বেদিশার মতো পুরুষদের ওয়াশরুমে ঢুকে গেছে। কেউ একজন দাঁড়িয়ে হিসু করছে। অরিন নাক ছিটকে বেরিয়ে যেতে লাগল। 2 কদম গিয়ে থেমে গেল। এ কাকে দেখল সে? পিছনে তাকিয়ে আয়নার দিকে তাকাল।
দিহান চোখ বন্ধ মুখে শীষ বাজাচ্ছে আর হিসু করছে। অরিন দুয়েক না ভেবেই প্রশ্ন ছুড়ে মারল, হাই কেমন আছেন? আচমকা কার কথা কানে আসতেই ধচমছিয়ে উঠল দিহান। তাড়াতাড়ি চেইন লাগিয়ে পিছনে তাকিয়ে অরিনকে দেখে ভূত দেখার মতো চিৎকার দিয়ে ওঠে, আহহ! আরে আস্তে, বাইরে থেকে মানুষ চলে আসবে। এই বেটি আপনি এখানে করেন? হোয়াট ইজ বেটি? এখানে মেয়েদের আসা নিষেধ। আপনি এখানে এসেছেন কেন? কপাল কুঁচকে একটু ভেবে, 1 মিনিট, আপনি ওই মেয়েটা না সেদিন আমাকে বলির পাটা বানিয়েছিলেন? ওমা, মনে আছে? আবার মাত্র 3-4 দিনে ভুলেও গেলেন? দিহান শার্টের হাত ফোল্ড করতে করতে অরিনের দিকে এগুতে এগুতে বলল, আজকে তোমাকে পেয়েছি মেয়ে, আজকে তোমাকে আমি ছাড়ব না। বল তোমাকে কে পাঠিয়েছে এমনটা করার জন্য? ওয়াশরুমে ঢুকিয়ে জবরদস্তি করছেন? চিল্লিয়ে লোক জড়ো করব? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার খুব শখ, তাই না? ওকে ঠিক আছে, চিল্লাচ্ছি আমি। অরিন চিল্লাতে যাবে তার আগেই দিহান অরিনের মুখ চেপে ধরে। এই মেয়েটাকে দিয়ে তার একটুও বিশ্বাস নেই। এই মেয়ে কথায় কথায় হুকমি দাও কেন? আমি ধরলে তুমি নড়তে পারবা? অরিন মুখ ছাড়ানোর জন্য ছটফট করছে। দিহান বলল, মুখ খুলে দিল, চিল্লাবা না তো। অরিন মাথা নেড়ে না বুঝাল। দিহান ছেড়ে দিল। অরিন বড় বড় কয়েকটি শ্বাস ছেড়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি মানুষ? এভাবে কেউ কাউকে ধরে? জি না, সবাই তো আপনার মতো ধরে, একেবারে বিয়ে করে ছাড়ে। একবার আপনি, একবার তুমি অশিক্ষিত নাকি? ও হ্যালো, আমার 14 গোষ্ঠীর মাঝে কেউ অশিক্ষিত না। আর হ্যাঁ, নিজের ড্রেস আপ দেখ, গাইয়া টাইপ লাগছে। আর মাথায় এটা কি বাঁধছ? কাপড়ের পট্টি? দেখে তো মনে বস্তিতে থাকো, আর এসেছ দিহান চৌধুরীর শিক্ষা মাপতে। কথাগুলায় অরিন অনেক আঘাত পেল, কিন্তু প্রকাশ করল না। স্বাভাবিক স্বরেই বলল, আচ্ছা বাদ দিন, আমাকে 2000 টাকা দিন তো। কি? তুমি এখন দেনমোহর দাবি করছ? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমি তো আপনার কাছে এমনিতেই টাকা পাই, এটা আমার হক। তবে আপাতত আমাকে 2000 টাকা ধার দিলই হবে। এই মেয়ে সত্যি করে বলতো, তুমি কে? কে তোমায় পাঠিয়েছে? তুমি কার দলে কাজ কর বল? 2000 টাকা চেয়েছি বলে এত প্রশ্ন করছেন? আমি তো কাবিনের টাকা চাই নাই। পাবলিকের পিঠানি খেতে মন চায়? চিল্লিয়ে লোক জড়ো করে বলি, আপনি আমায় জোর করে বিয়ে করে এখন বউয়ের অধিকার দিচ্ছেন না? ওরে কি সাংঘাতিক মেয়ে! এই মেয়ে, আমি তোমায় জোর করে বিয়ে করছি নাকি তুমি আমায় জোর করে বিয়ে করছো? দেখেন, আপনি আমায় 2000 টাকা দেন, আমি বিদায় হই এখান থেকে। মামার বাড়ির আবদার? দেবনা টাকা? আগে বল তুমি কার দলে কাজ কর। ওয়েট, বলছি। বলেই অরিন দিহানের দিকে পা বাড়াল। দিহান শুকনো একটা ঢোক গিলে পিছাতে লাগল। পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। অরিন গিয়ে দিহানের একদম পাশে দাঁড়াল। দিহান ভীতু স্বরে বলল, দে দে দেখ, আমার একটা জিজিজিএফ আছে, প্লিজ আমার ইজ্জতহানি কর না। অরিন দিহানের ভীতু চোখে চোখ রেখে বাঁকা ঠোঁটে হাসছে। দিহানের পেন্টে হাত রাখতেই দিহান চোখ খিচে কাদো কাদো ফেস বানিয়ে বিড়বিড় করে কি সব বলছে, আর ভয় কাচুমাচু হয়ে কাঁপছে। অরিন দিহানের পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 2000 টাকা নিয়ে ওয়ালেটটা আবার পকেটে রেখে বেরিয়ে গেল। অরিন যাওয়ার পরে দিহান কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ বন্ধ রেখে এক চোখ মেলে তাকাল। অরিন নাই। ভীতুর মতো দাঁড়িয়ে গলা বাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কোনো দিকে না দেখে দৌড়ে বেরিয়ে আসল। ওয়াশরুমে একটা মেয়ের সাথে পাবলিক দেখলে শুধু সে জুতা পিঠা খেত না, তার পরিবারের সম্মানও নষ্ট হতো।
অরিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, দিহান দৌড়ে আসলো। সে বেরুতে যাবে তখনই ওয়েটার তাকে আটকে ফেলে। স্যার, টাকা দিয়ে যান। দিহান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে এক দৌড় মারল। ওয়েটার পিছন থেকে ঝেঁকে বলল, স্যার, আপনার বাকি টাকা নিয়ে যান। দিহানের কানে গিয়ে সে কথা পৌঁছাচ্ছে না। সে অরিনের খুঁজে চলে গেল। কিছু করতে পারুক আর না পারুক, মেয়েটা কই যায় সেটা তো সে দেখতে পারবে। দিহান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কারো সাথে অনেক জোরে ধাক্কা খেল, এত জোরে যে সে পড়েই গেল। চোখ তুলে তাকিয়ে দেখল তার বেস্ট ফ্রেন্ড নীল দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি উঠে হন্তদন্ত হয়ে বলল, দোস্ত, এদিকে একটা মেয়েকে যেতে দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো। একটা না, শত শত দেখছি। রাস্তায় একবার তাকা, কত সুন্দর সুন্দর মেয়ে ইয়ার। না দেখে তাকা যায়? শালা, সব সময় শুধু মেয়েদের দিকে তাকাস। আমি তো শুধু তাকাচ্ছি, তুই তো দৌড়াচ্ছিস। দিহান এদিক ওদিক তাকালো, কোথাও মেয়েটাকে দেখা যাচ্ছে না। দিহানের মন খারাপ হয়ে গেল। নীল দিহানের পিঠ চাপড়ে বলল, মাম্মা, সিরিয়াস কেস মনে হচ্ছে, ব্যাপার কি? দিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, কিছু না। তুই আসবি তো কাল? কোথায়? বললাম না, লুপার বার্থডে। অবশ্যই যাব। আগে বল, তোর লাইলির কি খবর? ভালোই আছে। ভালো তো থাকারই কথা। দুদিন পর পর ফোন করে বলল, বাবু, আমার টাকা লাগবে, আর বাবুও টাকা পাঠিয়ে দিল। তোদের এসব বুঝি না ভাই। প্রেমটা টাকার উপর দাঁড়িয়ে আছে। ওর হক আছে আমার টাকার উপর। দুদিন পরে আমাদের বিয়ে হবে। টাকা চাইতেন পারে, এত খারাপ করে দেখছিস কেন? বিয়ে হলে ভালো। অন্য মেয়ের সাথে হলে তো তোমার অনেক টাকার লস মাম্মা। বিয়ে হবে, অবশ্যই হবে। আমি তন্দ্রাকে ছাড়া কোনো মেয়ে বিয়েই করব না। সকাল 9টায় শাওন আর নীল চলে আসলো দিহানদের বাসায়। কলিং বেল দিয়ে দুজন দাঁড়িয়ে আছে, কেউ এসে দরজা খুলে দিচ্ছে না। নীল শাওন দুজন ব্ল্যাক টি শার্ট পরেছে, ব্ল্যাক জিন্স, সিক্স প্যাক, ফর্সা বডিতে এমন ড্রেসআপে দুজনকে হিরো লাগছে। চিল্কি চুলগুলা উপরের দিকে তুলে খাড়া খাড়া করে রাখছে। হাতে ব্ল্যাক ওয়াচ। দুজনের কাঁধে ব্যাগ। দেখে মনে হচ্ছে দুজন যমজ ভাই, শুধু ফিগারটা আলাদা। দাঁড়িয়ে থাকতে থাকতে শাওন বিরক্ত হয়ে নীলকে বলল, হারামি, দেখলি তো এখনো সবাই ঘুমে আছে। আমি আগেই তোকে বলেছিলাম দুপুরের দিকে যাই। তুই বিরক্ত হলে তুই চলে যা। সত্যিই কিন্তু চলে যাব। ওকে, যা গা বাগ। শাওনকে সরিয়ে নীল এসে একের পর এক কলিং বেল দিতে লাগল। শাওন বলল, নীল, এটা কিন্তু ভদ্রতার মাঝে পড়ে না। ওদের ডিস্টার্ব হবে না? কামন ইয়ার, সবকিছু ভাবলে চলে। নীল আবারও কলিং বাজাতে লাগল। লুপা এসে দরজা খুলে দিল। কোকড়া চুলগুলা এলোমেলো, চোখে মোটা ফ্রেমের চশমা, কালো রঙের একটা টপস পরা, সাদা রঙের একটা লেগিংস। কেমন যেন পিচ্ছি পিচ্ছি লাগছে। নীল লুপার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে উঠে আসা মেয়েটাকে দেখতে কিউটের ডিব্বা লাগছে। লুপা দাঁতে দাঁত চেপে বলল, কলিং বেজ বাজাচ্ছেন কেন? এটার ভেতর ঢুকে গেলেই পারেন। নীল বলল, কলিং বেলের ভেতর বুঝি ঢুকা যায়? আমার না জানা ছিল না। সকাল সকাল মানুষের বাড়িতে আসেন, লজ্জা করে না? আমার না একটুও লজ্জা করে না। এই শাওন তোর করে? ঘরের ভিতর উকিঝুঁকি করছিল শাওন। নীলের ধাক্কায় হুঁশ আসে তার। হতভম্ব হয়ে নীলের দিকে তাকায় সে। সত্যি বলতে এতক্ষণ এরা দুজন কি কথা বলছিল তার কান দিয়ে ঢুকেনি। ইতস্তত হয়ে লুপাকে বলল, হ্যাপি বার্থডে কিউটি। লুপার গরম চোখ শীতল হয়ে এলো। কপালের কুচকানো বিলীন হয়ে গেল।
মুখে লজ্জার আভা ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, থ্যাংক ইউ সো মাচ। নীল বলল, শাওন, তোর ওকে কোনো দিক থেকে কিউট মনে হয় রে? তাকিয়ে দেখ, ওর তো নাক বুচা। লুপা নীলের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। নীল শাওন ভিতরে ঢুকল। আসলে তারা যা ভাবছিল তাই। সবাই এখনো ঘুমে আছে। দিহানের রুমে গেল দুজন। শাওন গিয়ে দিহানকে জাগালো, দিহান উঠেনি। নীল বলল, এভাবে নয় মাম্মা, ভালোভাবে জাগানো লাগব। বলেই ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে দিহানের উপরে ঢেলে দিল। দিহান লাফ দিয়ে উঠল। নীল বলল, কিরে, বিছানায় হিসু করা এখনো ছাড়িসনি? নীলের উপর একটা বালিশ ছুঁড়ে মেরে দিহান বলল, হারামি, তোর কারণে এই দুইবার আমি মেয়েটাকে ধরতে পারিনি। কোনো মেয়েটা তোর ললিপপ? তোর খালাম্মা। রাগে হনহন করে দিহান ওয়াশরুমে চলে গেল। নীল আর শাওন হাসতে লাগল। দিহান নিশ্চয়ই কোনো মেয়েকে স্বপ্নে দেখেছে আর তারা এসে তার স্বপ্নে পানি ঢেলে দিল। অনেকক্ষণ পরে দিহান, শাওন ও নীলের ডাক আসে নিচে যাওয়ার জন্য। শাওন নিচে নামার সময় চারিদিকে চোখ বুলিয়ে কাউকে খুঁজল। মনটা তার তৃষ্ণার্ত, কাউকে একটা পলক দেখার জন্য। নিচে নামতেই দিহানের বড় মা এগিয়ে এসে বললেন, কি ব্যাপার, তোমরা একা কেন? তোমাদের আব্বু আম্মু কই? শাওন বলল, উনারা সময় পেলে আসবেন সন্ধ্যার দিকে। লুপা তখন টেবিলে বসেছিল। নীল লুপাকে শুনিয়ে শুনিয়ে বলল, আন্টি, আমরা যে এত সকাল সকাল এসেছি, আমার না লজ্জা করছে। আচ্ছা, সকাল সকাল কোথাও গেলে আপনারও কি লজ্জা করে? লুপা নীলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাল। নীল একবার আর চোখে তাকিয়ে আর তাকায়নি। নাস্তার টেবিলে বসল তারা। রুহান দিয়া এসে বসল লুপার দুপাশে। দিহান, নীল, শাওন তারা এক পাশে। দিহান বলল, বাবা আর চাচ্চুরা কই? লুপা মা টেবিলের উপর ডিম ভাজার প্লেট রাখতে রাখতে বললেন, সবাই তাদের কাজে চলে গেছে। নীল চোখ তুলে তাকালো লুপার মায়ের দিকে। উনি সবুজ রঙের সেলুয়ার কামিজ পরেছেন। বড় চুল গুলায় বেনি করা। চেহারায় বয়সের কোনো চাপ নেই। উনাকে দেখে লুপার মা বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে লুপার বোন। উনি খুব ছটফটে স্বভাবের। নিজের প্রশংসা শুনতে উনার অনেক ভালো লাগে। শাওন ও নীলকে প্লেটে ডিম ভাজা তুলে দিয়ে চেয়ার টেনে তিনিও বসলেন। শাওন মুখে তুলতেই উনি প্রশ্ন ছুড়ে মারলেন, ডিম ভাজা কেমন হয়েছে? একদম পারফেক্ট, তাই না? আমি ভাজছি। ছোট ভাবি ভাজলে তো কেউ মুখে দিতে পারে না। কি তিতা বাবা গ! দিহানের মা রাগী লুকে তাকালেন। একদিন একটু লবণ বেশি হয়েছে বলে প্রতিদিন এভাবে বলবে? শাওনের গলা দিয়ে খাবার নামছে না। মনে হচ্ছে সে ডিম ভাজা নয়, ডিরেক্ট লবণ খাচ্ছে। উনি নিজেই তিতা বানান, আবার অন্যের দোষ দিচ্ছেন। নীল একটু মুখে নিয়ে তারও একই অবস্থা। চোখ বড় বড় করে দুজন দুজনের দিকে তাকিয়ে কাদো কাদো ফেস বানিয়ে লুপার মায়ের দিকে তাকালো। উনি বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। নীল এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পানিটা খেয়ে খাবার নিচে নামালো। তারপর লুপার আম্মুকে বলল, ওয়াও, এত মজার ডিম ভাজা আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে খায় নাই। আমিও আমার বাপের জন্মে এমন ডিম ভাজা খাই নাই। এত মজা হইছে যে এই মজাটা খেয়ে আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। লুপার আম্মু অবাক হয়ে বললেন, ও মা, সুইসাইড করতে ইচ্ছে করছে কেন? এই যে এমন খাবার আমার বাপের জন্মে খাই নাই। আজ খেলাম, সেই খুশির টেলায় আর কি। লুপার আম্মু খুশিতে গদগদ হয়ে সব ডিমগুলা তার প্লেটে তুলে দিল। নীল এবার কেঁদেই দিবে এমন একটা অবস্থা। দিহানের আম্মু এসে নীলের পাশে দাঁড়িয়ে বললেন, লজ্জার কিছু নেই বাবা, তোমার ভালো লেগেছে, খাও। নীল বলল, না আন্টি, আসলে আমার পেট ভরে গেছে।
দিহানের বড় মা এসে বললেন, ওই ছেলে, চুপচাপ খাও। মাত্রই তো খেতে বসলা, এখন পেট ভরল কেমনে? নীল বলল, আসলে ডক্টর আমাকে ডিম খেতে নিষেধ করেছে। লুপা বলল, নীল ভাইয়া একদিন খেলে কিচ্ছু হবে না, খেয়ে নিন। লুপার মা মুখ মলিন করে বললেন, ও বুঝেছি, মজা হয়নি তাই না? নীল এবার মহা বিপদে পড়ল। একটু পরোটা ছিঁড়ে মুখে নিল। সবাই তার দিকে তাকিয়ে আছে, তাই একটু ডিম ভাজাও নিল। নীল গিলতে পারছে না, বারবার কাদো কাদো ফেস বানিয়ে শাওনের দিকে তাকাচ্ছে। নীলের এমন কাণ্ডে দিহান বুঝে গেল ব্যাপারটা কি। তাই সে লুপার আম্মুকে বলল, ছোট আম্মু, তুমি এত কষ্ট করে বানালা, তুমি খাবা না? পুরো একটা ডিম ভাজা হাতে নিয়ে বলল, এই নাও, হা কর। বলেই উনার মুখে ডিম ভাজা ঢুকিয়ে দিল। উনি মুখে নিয়েই মার্বেলের মতো চোখ বানিয়ে মূর্তির মতো বসে থাকলেন। রুহান বলল, আম্মু সব পারফেক্ট তো? উনি মুখ চেপে উঠে দৌড় মারলেন। দিহানের মা ও তার বড় মা কিছুই বুঝলেন না। লুপা হাসতে হাসতে বলল, এখন আব্বু থাকলে আম্মুকে ইচ্ছামতো পচাতো। আমি তো আম্মু বানিয়েছে শুনেই আর খাইনি। একমাত্র বড় আম্মু ছাড়া কেউ ভালোভাবে ডিম ভাজতে পারে না। নাস্তা করে তিনজন বাইরে বেরিয়ে গেল। আর বিকালে আসলো বাসায়। ততক্ষণে পুরো বাসা ভরে গেছে মেহমানে। তিন বন্ধু মিলে বসল বাগানে। দিহান চোখ বন্ধ করে দুলনায় বসে আছে। শাওন একটা বল নিয়ে পিলারে মারছে, আবার বেক করছে তো আবার মারছে। আর নীল গান গাইছে। দিহান একবার বিরক্ত হয়ে বলল, তোর গানের থেকে কুত্তার ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে। নীল এসব কথা কানে নিল না, সে তার মতো গান করেই যাচ্ছে। চুমকি চলেছে একা পথে, দিহান তর বউ আসছে। গানের মাঝখানে নীলের এমন কথায় দিহান ধরফরিয়ে উঠে কই কই বলে চারিদিকে তাকায়। যেন সে আসামি আর তাকে তাড়া করতে পুলিশ এসেছে। গেটের দিকে তাকিয়ে দেখল তন্দ্রা হেলেদুলে হেঁটে আসছে। পিঙ্ক কালারের একটা গাউন পরছে, এটা কাল দিহান নিজেই কিনে দিছে। তাদের বাসার সব মেয়েরা পিঙ্ক গাউন কিনেছে, তাই সেও তন্দ্রাকে দিল। 8-0 কেজি মেকআপ মুখে। তন্দ্রাকে দেখে দিহান একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। নীলের দিকে রাগী লুকে তাকিয়ে বলল, এটা কি নীল? সিরিয়াস বিষয় নিয়ে মজা করার মানে কি? আমি তো সব সময় এভাবে বলি, আজ নতুন নাকি? আগে বলতি, এখন আর বলবি না, নিষেধ করে দিল ম। তন্দ্রা এসে দাঁড়ালো তাদের সামনে। ন্যাকামি করে বলল, বেবি তুমি ওকে বকছো কেন? না ভাবি, বকছে না। আর বকলেও তোমার এমন কথা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। নীলের কথায় তন্দ্রা হেসে বলল, নীল ভাইয়া তুমিও না অনেক দুষ্টু। হ্যাঁ ভাবি, আর তুমি একদম আমার কিটক্যাট ভাতিজির মতো, ও না একদম তোমার মতো করে নাকে নাকে কথা বলে। নাকে নাকে কথা কেমনে বলে? এই যে বড়রা যখন বাচ্চাদের মতো কথা বলতে চায় তখন যেভাবে কথার স্বর হয়ে যায় আর কি। মানে? দিহান নীলকে আর কিছু বলতে না দিয়ে বলল, ওই যা তো তোরা। নীল শাওন চলে গেল। তন্দ্রা দিহানের গলা জড়িয়ে ধরল। দিহান নিজেকে ছাড়িয়ে বলল, তন্দ্রা সব সময় ঘেঁষে লেপ্টে থাকতে চাও কেন? এগুলা আমার পছন্দ না। হুহ, নিরামিষ। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নাই। ফিলিংস থাকলে এভাবে আমার ছোঁয়াতে বিরক্ত হতা না। চুপ কর। অলওয়েজ ঝগড়া কর না। ফিলিংস না থাকলে কি বিয়ে করতে চাইতাম? ওকে বাদ দাও। এখন আসো আমার সাথে, আমার একটা কাজ আছে। কি কাজ? আর কই যাব? বাবু, আমি তো হোস্টেলে থাকি, জানি তো। আমি বাসায় যেতে পারিনি। দেখ, গায়ে কোনো অলংকার নেই। এভাবে ফকিন্নি বেশে অনুষ্ঠানে থাকব কেমনে? সবাই কি বলবে? গলায় এত বড় একটা হার, হাতে এতগুলা চুড়ি, কানে ইয়া মোটা ঝুমকা, তারপরও বলছো কোনো অলংকার নেই? এগুলা তো নর্মাল, সব সময় পরি বাবু।
পার্টিতেও এগুলা পরব? তুমি কিপটামি করছো? ওকে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি কিনে নিয়ে আসো। তুমি যাবা না? দেখ, বাসায় অনেক কাজ আছে, বাবাও বাসায়। এখন কোথাও যেতে পারবো না। আমি টাকা বিকাশ করছি, তুমি চলে যাও। তন্দ্রা চলে গেল। দিহান যেন হাফ ছেড়ে বাঁচল। পিছন ঘুরতেই দেখল দিশা আর ইসি কমরে হাত বেঁধে রাগী লুকে তাকিয়ে আছে। দিহান পাশ কেটে চলে যেতে চাইলে দুজন পথ আটকে ফেলে। কি পিলারের মতো দুইটা সামনে দাঁড়িয়ে আছিস কেন? কাল বলেছিলাম আমায় শপিংয়ের জন্য কিছু টাকা দে। কি বলছিলি? হাতে টাকা নাই। আজ বলতে না বলতেই টাকা বেরিয়ে গেল। দিশা, টাকা আমাদের দেবে কেমনে রে? ওর তো একটা সংসার আছে, বউ চালাতে হয়। আমাদের টাকা দিল, ওটারে চালাবে কেমনে? ইসি, ওই তুই বউ বললি কেন? তন্দ্রা কি বউয়ের মতো সাংঘাতিক মেয়ে? দেখেছিস দিশা, আমি বলেছিলাম না এই মেয়েটা আমাদের দিল দারকে পাগল বানিয়ে দেবে? শুন কি সব বলছে। অলরেডি ও পাগল হয়ে গেছে। দিহান একবার একটা মেয়েকে পটাতে চেয়েছিল, মেয়েটা দিহানের নাম ভুলে যেত, তাই দিহান না বলে দিল দার বলে ডাকত। সেই থেকে ইসি দিশা তাকে দিল দার বলে খেপায়। দিহান দিল দার শুনেই তেজি গলায় বলল, ওই কঙ্কাল কুকুরের হাড্ডি, আমারে আরেকবার দিল দার বলে ডাকবি তাহলে তর নাক কেটে কানে ঝুলিয়ে দিব। ইসি চুপ কর, তুই আমার কুত্তার মতো পেঁচা গন্ডার ভাইটাকে মোটেও দিল দার বলবি না। একবার তাকিয়ে দেখ, ওরে একদম পাশের বাসার আন্টির বিড়ালের মতো লাগছে। আর তুই কিনা দিল দার বলছিস? দিহান দিশা ও ইসির দিকে তেড়ে আসল। ওরা দুজন দুদিকে দৌড় দিল। দিহান রুহানকে ডাক দিয়ে বলল, রুহান দিশাকে ধর। রুহান দিল দিশার পিছনে দৌড়। দিহান দিল ইসির পিছনে দৌড়। ইসি দৌড়ে আসলো তার মায়ের কাছে। উনি জিজ্ঞেস করলেন, কিরে কি হইছে, দৌড়াস কেন? ইসি শুধু দিল দার বলল, বাকিটা বলতে পারল না। দিহান দৌড়ে কাছে চলে আইছে দেখে দৌড় মারল। দিহান বলল, বড়মা ওরে ধর। ইসি ততক্ষণে দূর চলে গেছে, দিহানও পিছু নিল। দিহানের বড়মা ইসিকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বললেন, ওই দিল দার কি বললি বুঝিনি। কথাটা এমন শোনালো যেন দিহান কি বলছে তিনি বুঝেননি। দিহান দৌড় থামিয়ে তার বর্মার দিকে রাগী লুকে তাকিয়ে গজগজ করতে লাগল। তিনি আবারও বোকার মতো প্রশ্ন করে বসলেন, কিরে দিল দার কি হইছে বুঝিনি? রাগে গিজগিজ করতে করতে দিহান উপরে চলে গেল। একবার ইসিকে হাতে পেয়ে যাক, ওকে বুঝাবে মজা। সন্ধ্যার দিকে সবাই রেডি হতে লাগল। তখনই কলিং বেল বেজে উঠল। কেউ নিজের কাজ, গল্প, সাজগোজ ছেড়ে উঠল না। দুবার কলিং বাজতেই দিহান গিয়ে দরজা খুলল। দরজা খুলেই দেখল অরিন দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে একসাথে আহহ বলে চিৎকার দিয়ে উঠল। চলবে।